মন ভাঙা গানে কাঁদিয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সাংস্কৃতিক অঙ্গনে শোক, সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনে বুধবার নেওয়া হবে শহীদ মিনারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, জানালেন ইসি সচিব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজয়ীদের নমনীয় হতে হবে, মন্তব্য ১৪ দলের শরিকদের। জোটে কোনো বিভ্রান্তি নেই, দাবি নাসিমের। সময় সংবাদে দুর্নীতির খবর প্রচারের পর ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেলে আরও ৩৮ মিটার ড্রেজিংয়ের সিদ্ধান্ত, চ্যানেল পরিদর্শনের প্রতিনিধি দল। এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে ৮টি প্রকল্প অনুমোদন। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। এবার অন্য প্রসঙ্গ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। একই দিনে ভোট হবে ২ সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদেও। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৩০ জানুয়ারি। এদিকে ৮ বা ৯ মার্চ থেকে উপজেলা নির্বাচন প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে বলে জানান ইসি সচিব। আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদটি শূন্য হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। গত বছরের ৯ জানুয়ারি এ পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সঙ্গে জুড়ে দেওয়া হয় ২ সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন। কিন্তু সীমানা জটিলতায় ১ বছর ধরে আটকে থাকে এসব নির্বাচন। সম্প্রতি সব জট খুলে দিয়ে কমিশনকে নির্বাচনের আয়োজন করতে নির্দেশ দেন উচ্চ আদালত। মঙ্গলবার এ নিয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয় ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উত্তর সিটির মেয়র পদ এবং নতুন ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ ফেব্রুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি শনিবার, ভোট গ্রহণের তারিখ ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এদিকে প্রথম ধাপে ৮ বা ৯ মার্চ শুরু হয়ে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপ অনুষ্ঠিত হবে রমজান মাসের পরে। ৫টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটা প্রথম ধাপে ৮ অথবা ৯ মার্চ। আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের মৃত্যুতে কিশোরগঞ্জ ১ আসনেও ২৮ ফেব্রুয়ারি পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব। বিলাত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে না যাওয়া বিএনপির একান্ত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে সাংবাদিকদের একথা বলেন তিনি। সংসদ নির্বাচনে পরাজয়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রলাপ বকছেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিবের মুখে শোচনীয় ব্যর্থতার প্রলাপ। এই সরকারের আমলে এমনও হয়েছে যে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। ইভেন সর্বশেষ যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানেও সিলেটে তারা জয়লাভ করেছে। এখন কী কারণে তারা সামনে উপজেলা নির্বাচনে অংশ নেবে না, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ৩০শে ডিসেম্বরের নির্বাচনের জন্য আওয়ামী লীগকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এরা ইতিমধ্যে গণশত্রুতে পরিণত হয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা কোনোদিনই জনগণের মতামতকে প্রাধান্য দেবে না। যারা আজকে আমার গণতন্ত্রকে লুট করে নিয়েছে, ভোটের অধিকারকে লুট করে নিয়েছে, আমার মা বোনের ইজ্জতকে নষ্ট করেছে, আমার ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে, তাদেরকে ক্ষমা করা যাবে না। দেশের সমস্ত মানুষকে নিয়ে আমরা একযোগে এই দাবিতে সোচ্চার হই এবং বাধ্য করি এদেরকে যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজয়ীদের নমনীয় হতে হবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীতে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিকীর আলোচনা সভায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ১৪ দল আছে এবং থাকবে, কোনো বিভ্রান্তির সুযোগ নেই। জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো একই মঞ্চে ১৪ দলের নেতারা। জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ঘুরে ফিরে উঠে আসে সমসাময়িক রাজনীতির নানা ইস্যু। নির্বাচনের পর আওয়ামী লীগ ও ১৪ দলের শরিকদের টানাপোড়েন নিয়ে মুখ খোলেন জাসদ আম্বিয়া অংশের কার্যকরী সভাপতি। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, আদর্শিক রাজনৈতিক সমঝোতায় এখনো প্রাসঙ্গিক ১৪ দল। স্বাভাবিকভাবে আমাদেরকে আত্মম্ভরী করে তোলে এবং ক্রমাগত আমাদের নিজেদের মনের মধ্যে এক কেন্দ্রিক চিন্তা সেটা দাঁড়িয়ে যায়। আমি তাই বিশ্বাস করি যে আজকে এই বিজয়কে যদি সত্যিকার অর্থে সুরক্ষা করতে হয়, তবে আমাদেরকে অবশ্যই নিজের দিকে ফিরে তাকাতে হবে। হত্যা করার সময় পুরনো আওয়ামী লীগের পিছিয়ে হত্যা করেনি, মাথাটাকে হত্যা করার চেষ্টা করেছে। বিকজ এই মাথাগুলোর এক্সপিরিয়েন্স ছিল, যেই এক্সপিরিয়েন্স বিপদের সময় সংগঠনকে টানতে পারত। পরে অনুষ্ঠান সভাপতি এবং জোট মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলে কোনো বিভ্রান্তি নেই। কোনো বিভ্রান্তি নয়, কোনো সংশয় নয়। ১৪ দল ইনশাল্লাহ আছে, থাকবে ইনশাল্লাহ, সেখানে নেতৃত্বে তার পিছনে থাকবে। প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ নতুন মন্ত্রী পরিষদের সাফল্য কামনা করেন। একদিন তো আমাদের জায়গা ছেড়ে দিতেই হবে। একজাক নতুন সংসদ সদস্য দিয়ে কমিটি করা হয়েছে। আমি বিশ্বাস করি নতুন মন্ত্রিসভা সেই অভিজ্ঞতা অর্জন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাপ্ত করবে। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ পুনর্গঠনে শহীদ নেতা এম মনসুর আলীর অসামান্য ভূমিকার স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মন্ত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে নতুন সরকারের অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভায় একথা বলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যে কোনো মূল্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতেও মন্ত্রিপরিষদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রথম এবং চলতি অর্থ বছরের ১৫তম একনেক সভা। সরকার গঠনের পর মন্ত্রিপরিষদে এসেছে রদবদল, তাই অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতেও নতুন মুখ। মঙ্গলবার সকালে শুভেচ্ছা বিনিময়ের পর একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিগত সরকারের শেষ সময়ে অনেকগুলি প্রকল্প আমরা খুব দ্রুত পাস করে গেছি। আমি চাই যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয়, সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে। কারণ যত বেশি নজরদারি বাড়বে, কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে। আর সেই সাথে সাথে আগামী দিনের জন্য আমরা যে আবার যে ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা আসলাম, সরকার গঠন করলাম এবং আপনারা নিশ্চয়ই দেখছেন একটা মন্ত্রিপরিষদ একটু নতুনভাবে ঢেলে সাজিয়েছি। কাজে আমরা চাই যে আমাদের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা যদি আমরা অর্জন করতে পারি। বৈঠকে অনুমোদনের জন্য আলোচনার টেবিলে ৯টি প্রকল্প আনে পরিকল্পনা কমিশন। প্রায় ৩ ঘন্টা আলোচনার পর চূড়ান্তভাবে কমিটি ৮টি প্রকল্পের অনুমোদন দেয়। এ সময় যে কোনো প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ মান নিশ্চিতে কড়া নজরদারি রাখতেও পরিকল্পনা কমিশনকে নির্দেশ দেন একনেক সভাপতি। আমাদের প্রবৃদ্ধি আমরা ৭.৮৬ ভাগে উন্নীত করতে পেরেছি, এটা আমাদের ধরে রাখতে হবে এবং সামনে আরও এগিয়ে যেতে হবে। সে কথা মাথায় রেখেই আমাদের প্রকল্প বাছাই করা এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এই দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, যেন আমরা আমাদের দেশকে যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমরা প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আমরা 2021 সালে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী পালন করবো, তার মধ্যে আমরা ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশ বা আমরা উন্নয়নশীল দেশ এখন, কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এটা ধরে রেখে বাস্তবায়ন করে আমাদের উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
ছাড়া বিদ্যমান শিল্প কারখানার পাশাপাশি নতুন করে তৈরি হতে যাওয়া সব ধরনের শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন বাধ্যতামূলক করতেও একনেক সভায় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 27.45% বাস্তবায়ন হয়েছে। নির্বাচনের কারণে বাস্তবায়নের হার কিছুটা কম হলে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে একথা বলেন তিনি। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যাত্রাবাড়ি ডেমরা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, পিপিআর রোগ নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচনে পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদন ও বাজারজাতকরণ, 6টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন ও গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী সম্প্রসারণ প্রকল্প। যে বছরটা আমরা শেষ করলাম 18 ডিসেম্বর 31 পর্যন্ত আমাদের এডিপি বাস্তবায়নের হার 27.45%। টাকার মানে 49,645 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি অনুশাসন আছে, জলাভূমি, নদী, নালা, পুকুর পুষ্করিণী যদি বলতে চান, এইগুলা কোথাও ভরাট করা যাবে না। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জার্মানি সব ধরনের সহযোগিতা করবে। মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহান হোলস সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা জানান তিনি। এ সময় টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত পিটার ফারহান। বার্তায় জার্মান চ্যান্সেলর বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের পথ ধরে রেখে আরও সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া আওয়ামী লীগের ইশতেহার পড়েছেন জানিয়ে দেশটির রাষ্ট্রদূত বলেন, এই ইশতেহার বাস্তবায়নে জার্মানি সব ধরনের সহযোগিতা করবে। বর্তমান সরকার দেশের তৃণমূলে উন্নয়ন করছে উল্লেখ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জার্মান বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসের সময় আরও থাকছে। বুধবার বসছে পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান। নেওয়া হয়েছে মাওয়া থেকে জাজিরা প্রান্তে। দৃশ্যমান হতে চলেছে প্রায় 1 কিলোমিটার সেতু। ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেলের পুরো 4.5 কিলোমিটার পথ অতিরিক্ত 48 মিটার চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। রুটটির ড্রেজিংয়ের দুর্নীতি নিয়ে সময় সংবাদের খবর প্রচারের পর সরেজমিনে পরিদর্শন শেষে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ড্রেজিং চলাকালে মিয়ারচর রুটটি বন্ধ থাকবে। বরিশাল থেকে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন মাহমুদুন নবী। ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর চ্যানেলের ড্রেজিংয়ের দুর্নীতির কারণে নাব্য সংকটের সমাধান না হওয়া নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনে আসেন বিআইডব্লিউটি এর প্রতিনিধি দল। বরিশাল বন্দর থেকে তাদের সঙ্গে প্রায় 40 কিলোমিটার দূরে ওই চ্যানেলে যায় সময় সংবাদও। ড্রেজিংও করলো, সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। ভবিষ্যতে এই চ্যানেল বন্ধ হয়ে যাবে, বরিশাল দক্ষিণমূল কোনো জাহাজে চলাচল করবে না, সেই পরিস্থিতি এখন হয়ে গেছে। মিয়ারচর চ্যানেলে ঢুকতেই চোখে পড়ে নাব্য সংকটের কারণে একটি মালবাহী নৌযান বাঁশ দিয়ে নদীর গভীরতা মেপে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। লঞ্চ মালিক ও মাস্টারদের দাবি, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী ও মালবাহী নৌযানগুলো মূলত মেঘনা নদী থেকে মিয়ারচর নৌ চ্যানেলের প্রবেশ মুখের দুপাশে দুটি চর ও নাব্য সংকটের কারণে প্রায় হাজার হাজার যাত্রী নিয়ে তাদের এখানে আটকে যেতে হয়। এই যে ডান পাশে জামে মার্কা দেখছেন না, এই ডানের আপনার 2-5 হাত যদি ডান পাশে চলে যান তাহলে জাহাজ থেকে যাবে। এই ছোটদের কাটিং করে দেয়, সোজা করে দেয় চ্যানেলটা, তাইলে আর কোনো সমস্যা নাই। এর কিছু সময় পর পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সামনেই নাব্য সংকটের কারণে মিয়ারচর নৌরুটের মূল চ্যানেলে আটকে যায় একটি বাল্কহেড। এ সময় চওড়া ও গভীরতা নিয়ে লঞ্চ মাস্টারদের সঙ্গে বিতর্কে জড়ায় রুটটির দায়িত্বে থাকা প্রকল্পের কর্মকর্তারা। তারা যে ড্রেজিং করছে আর যে মার্কাবাতি দিছে সেটা জাহাজ চলাচল উপযোগী না। এই জায়গাতে কোনোভাবে 300 ফুট জাহাজ চলাচল করা সম্ভব না, ক্রসিং করাও সম্ভব না। ড্রেজিংয়ে দুর্নীতির বিষয়ে কিছু না বললেও প্রকল্প পরিচালক জানান নৌ চ্যানেলটি আরও চওড়া করা প্রয়োজন। পুরো রুটটি আরও 38 মিটার বাড়ানো হবে বলেও জানান তিনি। কয়েকটা মুড়ে জাহাজ চলাচল করতে একটু সমস্যা হচ্ছে এবং মুখেও সমস্যা হচ্ছে।
এটা আসলে ৭৬ মিটারের অতিরিক্ত লাগবে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। আমরা যারা কমিটিতে আসছে তাদের কাছেও প্রতীয়মান হয়েছে। এই ৭৬ মিটারের স্থলে আরো ৩৮ মিটার যোগ করব। ড্রেজিং এর সময় মিয়ারচর রুটটি বন্ধ থাকায় প্রায় ১৫ থেকে ২৫ দিন বিকল্প হিসেবে কালীগঞ্জ রুটটি ব্যবহার করতে হবে নৌযান চালকদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘ ৬ মাস পর বুধবার বসছে স্বপ্নের পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান। আগের ৫টির সঙ্গেই জাজিরা প্রান্তে বসানো হবে এটি। স্প্যানটি মাওয়ার ইয়ার্ড থেকে মঙ্গলবার সকালে রওনা হয়ে বিকেলে জাজিরা প্রান্তের নির্ধারিত পিলারের কাছে পৌঁছায়। এটি বসানো হলে একসঙ্গে দৃশ্যমান হবে প্রায় ১ কিলোমিটার সেতু। সবকিছু প্রস্তুত থাকলেও শুকনো মৌসুমে নদীর নাব্য সংকটের কারণে স্প্যান বসাতে সময় লাগছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। নদীর জাজিরা প্রান্তে আগের 5টি স্প্যান মিলে বর্তমানে দৃশ্যমান ৭৫০ মিটার পদ্মা সেতু। কাজ শুরুর পর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর নদীতে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারে বসানো হয়েছিল প্রথম স্প্যান। এরপর ক্রমান্বয়ে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে গত বছরের জুন মাসে সবশেষ ৪২ নম্বর পিলারে পঞ্চম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পাড়ের সাথে সংযোগ ঘটে পদ্মা সেতুর। ফলে ৬টি পিলার মিলে একটি মডিউলের কাজ পুরো শেষ হয়। প্রথম স্প্যানটির সাথে এখন ৩৬ ও ৩৭ নম্বর পিলারের মধ্যে বসানো হবে ষষ্ঠ স্প্যান। এ দুটো পিলারে যে স্প্যানটি বসবে মাসখানেক আগে থেকেই ধূসর রং করা শেষে সেটি অপেক্ষমান রাখা হয় মাওয়া ইয়ার্ডের বাইরে। মঙ্গলবার সকালে শুরু হয় এটিকে প্রায় ৫ কিলোমিটার দূরের জাজিরা প্রান্তে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় ৩,০০০ মেট্রিক টন ওজনের ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি পরিবহন করছে ৩৬০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। নদীতে পলি জমে তলদেশের গভীরতা কমে যাওয়ায় ড্রেজিং করে নদীর গভীরতা বাড়াতে হয়েছে বলে স্প্যান বসানোর এই বিলম্ব বলছেন সংশ্লিষ্টরা। ড্রেজিং এর জন্য আমাদের সমস্যা হচ্ছে, এত বেশি পলি পড়ে গেছে, আমাদের যে চ্যানেলটা আমরা তৈরি করছিলাম অ্যালং দা আমাদের অ্যালাইনমেন্ট সেটা ভরে গেছে। প্রায় ৪ মিলিয়ন কিউবিক মিটার অতিরিক্ত মাটি এবার বসছে। আমরা এখন ছোট বড় ১৫টা ড্রেজার লাগিয়েছি। ড্রেজারটা আছে খুবই পাওয়ারফুল ড্রেজার, হাই ভলিউম ড্রেজিংয়ের জন্য এবং কম্পিউটার কন্ট্রোল। একবার যদি আমি সেকশন বলে দিই যে এটা ড্রেজ করতেই থাকবে, বলে আসতেছে যে আরও সফিস্টিকেটেড ড্রেজার, যেটা এত পাওয়ারফুল দরকার নাই, কিন্তু একটু আস্তে আস্তে কাটতে হবে। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৬৩ ভাগ। সেতুতে ষষ্ঠ স্প্যান যোগ হলে সেখানে আরও এক ধাপ অগ্রগতি হবে। দীর্ঘ ৬ মাসের অপেক্ষার অবসান হচ্ছে। জাজিরা প্রান্তে আগের ৫টি স্প্যানের সঙ্গে মাওয়া প্রান্তের দিকে এগিয়ে বসানো হবে এই স্প্যানটি। প্রস্তুত করা হয়েছে ৩৬ নম্বর পিলারটিও। ফলে একসঙ্গে দৃশ্যমান হবে ৯০০ মিটারের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার পর এবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বিকেলে নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দানকারীদের বিরুদ্ধে দুদকের অগ্রগতি কি, এমন প্রশ্নে এ কথা জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি জানান, পর্যাপ্ত তথ্য প্রমাণ নিয়েই মাঠে নামবে দুদক। দুর্নীতিবাজদের কেউই এবার ছাড় পাবে না। আসামিকে তথ্য পাচারের অভিযোগে দুদকের পরিচালক ফজলুল হককে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। আমরা অনেক কিছুই পেয়েছি, পাই না যে তা না, আমরা দেখছি সেই অসঙ্গতির সঙ্গতি কতটুকু সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? উই আর কালেক্টিং ইন্টেলিজেন্স অলসো, যে এগুলো সত্য না মিথ্যা না কি ব্যাপার। আমরা বসে নাই, আমরা কাজ শুরু করেছি এবং আমরা মনে করি যে এবার সাঁড়াশির আক্রমণের মতোই হবে। যেখানে সরকার বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তার মানে কি? তার মানে হচ্ছে দুর্নীতিবাজদের পালানোর আর কোনো জায়গা নাই, পথ নাই। দেশে আনুষ্ঠানিকভাবে মোবাইল হ্যান্ডসেটের ন্যাশনাল ডাটাবেজ চালু করল সরকার। এই সেবা চালুর ফলে হ্যান্ডসেটের IMEI নম্বর লিখে 16002 নম্বরে SMS করলে হ্যান্ডসেটটির বৈধতা বিষয়ে নিশ্চিত হতে পারবেন গ্রাহক। IMEI নম্বর ব্যবহার করে হারিয়ে যাওয়া হ্যান্ডসেট তাৎক্ষণিকভাবে লক করে দিতে পারবে BTRC।
বর্তমানে দেশে প্রায় 10 কোটি হ্যান্ডসেটে 15 কোটির বেশি সিম ব্যবহার করছেন গ্রাহকরা। 2018 সালে 2 কোটি 76 লাখ হ্যান্ডসেট বৈধভাবে দেশে এসেছে। অথচ প্রতি বছর দেশে প্রায় 3.5 কোটি হ্যান্ডসেট বিক্রি হচ্ছে। ফলে হিসাবের বাইরেই থেকে যাচ্ছে বিপুল সংখ্যক আমদানি করা মোবাইল ফোন। এতে বছরে প্রায় 1000 থেকে 1200 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এ পরিস্থিতিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মোবাইল হ্যান্ডসেটের ন্যাশনাল ডাটাবেজ চালু করলো সরকার। এখন মূলত আপনি হ্যান্ডসেট কেনার আগে দেখে নিতে পারছেন হ্যান্ডসেটটা লিগালি ইম্পোর্টেড কিনা। KYD মানে হচ্ছে নো ইওর ডিভাইস, তারপরে স্পেস, তারপরে হচ্ছে IMEI নাম্বার 15 ডিজিট, তারপরে আপনি 16002 তে পাঠিয়ে দেবেন। এই হচ্ছে পুরো প্রসেসটা। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোবাইল আমদানিকারকরা। এই সিস্টেমের কারণে কিন্তু অসৎ ব্যবসায়ীরা মার্কেটে থাকতে পারবে না। এই অসৎ ব্যবসায়ীরা শুধু আমাদের জাতীয় নিরাপত্তার মধ্যে হুমকি না, তারা এই দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, মানি লন্ডারিং করছে, অনেক কিছু করছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, মোবাইল ফোন সংক্রান্ত অপরাধ রোধে খুবই কাজে দেবে IMEI নাম্বার। সেট যদি চুরি হয় তাহলে উদ্ধার করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বেশি সহায়তা করতে পারবে। সেট সিম থেকে শুরু করে এবং তার সাথে সংশ্লিষ্ট যে উপাত্তগুলো দরকার সবগুলো সংগ্রহ করতে পারবো। অতএব সেইটা কিন্তু আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা বড় টুল হিসেবে ব্যবহৃত হতে পারবে। BTRC জানিয়েছে, এই কার্যক্রমের দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হওয়ার পর ন্যাশনাল ডাটাবেজের বাইরে থাকা হ্যান্ডসেট নিবন্ধনের কাজ শুরু হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সৈয়দপুরে 150 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 2021 সালের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। দুপুরে বিদ্যুৎ ভবনে চীনের ডংফ্যাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে এই চুক্তি করে পিডিবি। চুক্তি অনুযায়ী আগামী 1.5 বছরের মধ্যে এই কেন্দ্রটি উৎপাদনে আসবে। উপস্থিত কর্মকর্তারা জানান, ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে আমদানি করা জ্বালানি তেল দিয়েই এই প্ল্যান্টটি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। আশা করছি যে উত্তরাঞ্চলে এই নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে এই বিদ্যুৎ প্রকল্পটি একটি সহায়ক ভূমিকা পালন করবে। আমরা বিশেষ করে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ভবিষ্যতেও আমরা চিন্তা ভাবনা করছি যে সেই এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিভাবে দেওয়া যায় এবং কত দ্রুত বিদ্যুৎ আবার নিরবিচ্ছিন্নতা করা যায়, সেটারও আমরা ব্যবস্থা নিতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। প্রবাসের সময় আরও থাকছে, মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে ফের বিক্রি শুরু। কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের, কঠোর অবস্থানে সরকার। নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতে ব্রডকাস্ট মিডিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান মন্ত্রী। নবম ওয়েজ বোর্ডের মাধ্যমে যাতে সংবাদপত্রের যারা কাজ করেন তাদের বেতন ভাতা দিই যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটি দ্রুত শুরু করেছি। আলোচনা আনতে আমরা সারসংক্ষেপটি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করব। প্রস্তাব এসেছিল যে নবম ওয়েজ বোর্ডে শুধুমাত্র সংবাদপত্রকে ইনক্লুড করা হয়েছে, এখানে টেলিভিশন ইনক্লুডেড নয়। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ, আর এই স্বপ্ন পূরণে কাজ করবে নতুন প্রজন্ম। মঙ্গলবার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একথা বলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বাদ্যের তালে কুচকাওয়াজ পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও দেশের গৌরবময় নানা ইতিহাস তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছাত্রছাত্রীদের জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। গৌরব অক্ষুণ্ণ রাখিব, প্রকৃত খেলোয়াড় সকল ক্ষেত্রে আমরা উন্নয়নের শীর্ষে যেতে চাই, উন্নত বিশ্বের সাথে তাদের সমকক্ষ হতে চাই, আমরা পিছিয়ে থাকতে চাই না। এই অবস্থায় আমাদেরকে পৌঁছতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2041 সালে উন্নত দেশের যে স্বপ্ন আমরা দেখি,
সেই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় সারথি হবে আমার এই নতুন প্রজন্মের সন্তানরা। তোমরা শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ যাতে প্রত্যেকটা সন্তান, আমাদের নতুন প্রজন্মের সন্তানরা যাতে ধারণ করে। নির্বাচনে পরাজয়ের জন্য বিএনপির অনুশোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান AQM বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাড়িধারায় নেতাকর্মীদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ যেমন আশাতীতভাবে বিজয় হয়েছে, মহাবিজয় হয়েছে, আমরা বলেছি একইভাবে মহাপরাজয় হয়েছে বিএনপির, এবং সেজন্য তাদের অবশ্যই আত্ম অনুসন্ধান করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বার দায়িত্ব গ্রহণ করছেন দেশের, তাকেও ভাবতে হবে কেমন করে এই বিপুল সংখ্যা গরিষ্ঠতাকে সত্যিকার অর্থে কাজে লাগিয়ে দেশে আরো অগ্রগতি করা যায়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান GM কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা সহ দলের নেতাকর্মীরা। এ সময় তার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত 31 রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে BSF। মঙ্গলবার সকাল 11:30টার দিকে তাদের নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করে 25 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কবির। তিনি জানায়, গত 18 জানুয়ারি রাতে 31 রোহিঙ্গাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে BSF। এ সময় বিজিবি বাধা দিলে 17 জন শিশু সহ 31 রোহিঙ্গা দুদেশের শূন্য রেখায় অবস্থান নেয়। বিষয়টি সমাধানে বিজিবি ও BSF এর মধ্যে একাধিক বৈঠক হলেও সমাধানে আসতে পারেনি কোনো পক্ষ। এক পর্যায়ে মঙ্গলবার সকালে তাদের ফিরিয়ে নেয় BSF। মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে বিক্রিতে নেমেছে সিন্ডিকেটগুলো। লোকচক্ষুর আড়ালে কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের। এছাড়া যেসব এলাকায় গত বছর অভিযান চালানো হয় সেই এলাকায় ফের চড়া দামে বিক্রি হচ্ছে মাদক। এ বিষয়ে জিরো টলারেন্স নীতির ওপর আবারও জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেলিয়া সুলতানার রিপোর্ট। আগে প্যাথেড্রিন 5 থেকে 600 টাকায় মিলত, এখন দাম 2000 থেকে 2200 টাকা। অভিযানের পর বেড়েছে দাম, কিন্তু বন্ধ হয়নি বেচাকেনা। মালের মধ্যে শেয়ারিং হয়েছে, যে আমি আবার সেই পাল্টা নিলাম, না তারপরও তো শেয়ারিং হয়েছে। গত বছরের মে মাসে রেল লাইন ধরে চালানো হয় মাদক বিরোধী অভিযান। আটকও হয় অর্ধশতাধিক। কিছুদিন যেতেই একই স্পটে আবারও শুরু হয় মাদক বেচাকেনা। অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা জামিনে বেরিয়ে করছে একই কাজ। 3 দাম 1 2 3 2200 টাকা, 2000 টাকা থেকে 2200 টাকা, আগে 100 টাকা করে ছিল। টিটিপাড়া কমলাপুর এলাকায় গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে পথ শিশুদের ব্যবহার করে বিক্রির কাজ চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা। নিতে গেলে কত কেমন খরচ লাগে? 300 করে। একই অবস্থা তেজগাঁও ও কারওয়ান বাজারের আশেপাশের এলাকায়। রেল লাইনের আড়ালে আবডালে চলছে লেনদেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত বছরের অভিযানে 13,500-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে 15,000-এর বেশি। নতুন আইনের মৃত্যুদণ্ডের বিধান মাদক নিয়ন্ত্রণে আরো ফলপ্রসূ হবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। একজন মাদক ব্যবসায়ী যদি আমাদের এখানে সক্রিয় থাকে, আমাদের সক্রিয়তা বন্ধ হবে না। তাকে না ধরা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। অভিযান আরো জোরদার হবে, আমাদের আরো কঠিন অভিযান আমরা পরিচালনা করব। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা স্বস্তিতে থাকতে দেব না। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে এবারও জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সংস্থাগুলোকে আরো শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেটা আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি বেসিসে আমরা এই মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি অলরেডি। আমরা আমাদের আগেও বলেছি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা শক্তিশালী করেছি, আমাদের বিজিবিকে আমরা আরো শক্তিশালী করেছি। আমাদের কারাগারগুলোতে যারা নাকি সারেন্ডার করছে 130 আছে আমাদের এই মাদক ব্যবসায়ী কিংবা মাদকের অপরাধী। এছাড়া মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নৌ ও স্থল সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চাংখারপুল এবং শাহবাগে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময়
মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় 7 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 2,46,000 টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সকাল 11টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর 3টা পর্যন্ত। মানহীন ওষুধ রাখার দায়ে বেশ কয়েকজনকে দেওয়া হয় কারাদণ্ড। এছাড়া ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স না থাকায় জরিমানা করা হয় কয়েকটি প্রতিষ্ঠানকে। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ছাড়াও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শত চেষ্টা করেও শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না চট্টগ্রামের যানবাহন চলাচলে। 7 দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো আরও এক শিক্ষার্থী। মঙ্গলবার সকালে টেম্পু উল্টে মারা যায় কলেজিয়েট স্কুলের 8ম শ্রেণীর এক ছাত্র। এদিকে বাগেরহাট, গাইবান্ধা, জয়পুরহাট এবং খাগড়াছড়িতে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 27 জন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্কুল ছাত্র মাহমুদুর রহমানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সিটি কলেজের ছাত্রী সোমার মৃত্যুর শোক কাটতে না কাটতে 7 দিনের মাথায় আরেক ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। পোস্টাপারে যে স্লোপটা আছে ওই স্লোপে নামার সময় সামনে একটা সিএনজি ধাক্কা খেয়ে ওর টেম্পোটা উল্টে যায়। ওরা যেভাবে ওভারটেকিং করছে, যেভাবে আপনার সাইড দিচ্ছে না, রং সাইডে প্যাসেঞ্জার নামাচ্ছে, আমার মনে হয় আরো সচেতন হওয়া প্রয়োজন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর কলেজিয়েট স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুর রহমান টেম্পুতে করে স্কুলে যাচ্ছিল। নগরীর দেওয়ানহাট ফ্লাইওভার থেকে নামার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় উল্টে যায় টেম্পুটি। এতে চাপা পড়ে গুরুতর আহত হয় মাহমুদুর রহমান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়ি পার্ক করতেছে ওই টাইমে হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিছে। 2টা গাড়ি আমাদের কাছে আটক আছে, কিন্তু ড্রাইভার পলাতক রয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটের কলমের দোকান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত ও অন্তত 25 জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও খুলনা মেডিকেলে পাঠানো হয়। মোটামুটি ফুল স্পিডে ছিল, রাস্তা লরি আসতেছিল, তো দুইটাই মানে রাস্তার উপরেই ছিল। রোডের কাজের জন্য যারা সিমেন্ট তারপরে ক্লিংকার এগুলো বহন করতেছে, এই গাড়িটা আসছিল এদিক থেকে, এখানে এসে দুজনেই বোধহয় একটু বেপরোয়াই চালাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এদিকে রাতে দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি বাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজারে পৌঁছালে বাসটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজহার ও ইমরান আলী নামে 2 জন নিহত হন। আহত হন আরও 2 জন। এ ঘটনায় বাস জব্দসহ চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া জয়পুরহাট ও খাগড়াছড়িতে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। লোকসানের কারণে বোরো মৌসুমে ধানের পরিবর্তে দিন দিন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে ফেনীর কৃষক। কম খরচে লাভ বেশি হওয়ায় জেলায় গত 15 বছরে গড়ে সরিষা আবাদ বেড়েছে 10 গুণ। কৃষি বিভাগ বলছে আগাম জাতের আমন বুনলে কৃষক সরিষার সঙ্গে 3 ফসল করতে পারবেন। এতে কমবে লোকসানের অঙ্কও। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। আমন ফসল ঘরে উঠবার পরপরই সরিষা ফুলের হলদে চাদরে মুড়িয়ে আছে ফেনী জেলার মাঠের পর মাঠ। এখানকার 1.5 লাখেরও বেশি কৃষি পরিবারের অনেকেই এখন বোরো মৌসুমের লোকসান পোষাতে আমন ও বোরো ফসলের মধ্যবর্তী স্বল্প সময়ের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত এখানে সরিষার গড় আবাদ হয়েছিল 150 হেক্টর, কিন্তু গত 8 বছরে আবাদের এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1500 হেক্টরেরও বেশি। শ্রমিক কম লাগে, সার ওষুধ কম লাগে, লাভের সংখ্যাটা বেশি। সরিষা আবাদের পরে আমরা মনে করেন কি আবার বড় করতে পারি, মানে বছরে 3 ফসল আমরা উঠাতে পারি। শস্য তেলগুলো আমরা খাই আর বাকিগুলো থাকলে আমরা বিক্রি করি, আর খল্লিগুলো গাভীরে খাওয়াই এবং বিক্রি করি। ফেনীর কৃষি বিভাগ বলছে আমন ফসলের জাত পরিবর্তন করলে সরিষার পর আরেক ফসল বোনা সম্ভব। আমন ধান কাটার পরে নভেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ ফলনশীল বাড়ি সরিষা 14 আবাদ করতে হবে। পরবর্তী টাইমে সেখানে বাড়ি সরিষা 14 পর আমরা বোরো ধান আবাদ করতে পারবো। ফলে কৃষকরা 3 ফসল করলে কৃষকরা যে লসটা হচ্ছে সেই লসটা তারা পুষায় উঠতে পারবে।
কৃষি বিভাগ জানায় প্রতি বছরের 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই এক মাস সরিষা বুননের উপযুক্ত সময়। কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি মৌসুমে ফেনী জেলার 225 হেক্টর জমিতে সরিষা চাষের জন্য 1680 জন কৃষককে 1770 কেজি বীজ এবং 51 মেট্রিক টনেরও বেশি সার বিনামূল্যে সরবরাহ করেছে সরকারি কৃষি বিভাগ। কালীদহের মাইজবাড়িয়া গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে যশোরের সাগরদাড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। মঙ্গলবার প্রথম দিনেই দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। কেবল মেলা নয়, মহাকবির বাস্তুভিটা দর্শন করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। মেলায় ভালো ব্যবসা হওয়ার বিষয়ে আশাবাদী বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসা বিক্রেতারা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 195তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাগরদাড়িতে কপোতাক্ষ নদীর তীরে কবির বাস্তুভিটায় শুরু হয় মধুমেলা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। দর্শনার্থীদের বিনোদনের জন্য উন্মুক্ত যাত্রা, নাটক, সার্কাস, জাদু প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা অনেক কেনাকাটা করছি, খুবই মজা করছি। মধুমেলা আমাদের এই অঞ্চলের সবচেয়ে বিনোদনের একটি কেন্দ্রবিন্দু। 225টি স্টল ইতিমধ্যে আমরা বরাদ্দ দিয়েছি। এছাড়াও তোহা বাজারে প্রায় 250-র মতো ক্ষুদ্র বা মাঝারি ধরনের যে দোকানদার যারা আছে তারা বসেছেন। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন জেলা থেকে আসা বিক্রেতারা। গত বছর যে কন্টাকে গেছিল, মেলাটা ঢাকায় গেছিল, যদি ঢাকায় যেত আমাদের জন্য ভালো হয়। প্রচুর সরাসরি বাড়া দিয়েছে, যারা না এবছর আশা করে যা লাভ হবে। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, মহাকবির জন্মবার্ষিকীর এ মেলাকে সবার কাছে উপভোগ্য করে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে সিসি ক্যামেরা দেওয়া আছে, যাতে কেউ কোনো রকম অশ্লীলতা বা কোনো কাজ অবৈধ কোনো কাজ করতে না পারে। মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে 128 বছর ধরে এ মেলা হয়ে আসছে, যাকে ঘিরে গোটা এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মন ভাঙা গানে কাঁদিয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সাংস্কৃতিক অঙ্গনে শোক, সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনে বুধবার নেওয়া হবে শহীদ মিনারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন 28 ফেব্রুয়ারি, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 30 জানুয়ারি, জানালেন ইসি সচিব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজয়ীদের নমনীয় হতে হবে, মন্তব্য 14 দলের শরিকদের। জোটে কোনো বিভ্রান্তি নেই, দাবি নাসিমের। সময় সংবাদে দুর্নীতির খবর প্রচারের পর ঢাকা বরিশাল নৌ রুটের মিয়ারচর চ্যানেলে আরও 38 মিটার ড্রেজিংয়ের সিদ্ধান্ত, চ্যানেল পরিদর্শনে প্রতিনিধি দল। এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 8টি প্রকল্প অনুমোদন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।